ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5-এর গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর 189, তারপরের পৃষ্ঠা 190, তারপর 191, তারপরের পেজ 192, তারপর 193 এবং 194 পেজ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো 189 পৃষ্ঠা থেকে শুরু করব আমরা। তো এখান থেকে যে প্রত্যেকটা বিষয় আমরা খুব ছোট ছোট করে বুঝবো, ঠিক আছে? তবেই কিন্তু আমরা যে শেষের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দিতে পারবো সহজে, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে দেখো, বলছে ঘন বস্তু দেখি। তো এখানে বলছে লাল কালার দিয়ে লেখা, দেখো বিভিন্ন ধরনের ঘন বস্তু দেখি। কি বলছে, আজ আমরা আমাদের চারদিকের বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানবো। তো দেখো এখানে বিভিন্ন ধরনের বস্তু দেয়া রয়েছে বা জিনিস দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা ইটের ছবি দেয়া রয়েছে, এটা হচ্ছে লুডোর ছক্কা, তারপরে ব্ল্যাকবোর্ডের ছবি, পেন্সিলের ছবি, বাটির ছবি, ফুটবলের ছবি। এই সমস্ত বিভিন্ন ধরনের ছবি তোমাদের চারপাশে তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো, তাই না? দেখো এখানে বইয়ের ছবি, এখানে একটা দুধের কৌটোর ছবি, চেয়ার, আইসক্রিম, তাই না? তারপরে ঘরের ছবি। এই যে সমস্ত ছবি, এইগুলোকে না ঘন বস্তু বলে। তাহলে দেখো ঘনবস্তু কাকে বলে, দেখো নিচে লেখা রয়েছে খুব সুন্দর করে। দেখো উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে, এই বস্তুগুলো হচ্ছে ঘনবস্তু। তাহলে যে সমস্ত বস্তু কি না কিছুটা জায়গা দখল করে থাকে তাদেরকেই কিন্তু ঘনবস্তু বলে। বুঝতে পেরেছো আশা করি। তো ঘনবস্তুর কি থাকবে, দেখো প্রত্যেকটা বস্তুর ড্যাশ ড্যাশ ও উচ্চতা আছে। কি আছে জানো তো? দৈর্ঘ্য, আমি এখানটায় লিখছি তাহলে তোমরা বুঝতে পারবে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। দেখো এখানে তোমাদের একটা দেশলাইয়ের বাক্সর ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? তো এখানে এটা একটা ঘনবস্তু। এর কি আছে দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য, আর এখান থেকে এটা কি, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হলো। আবার দেখো আমি যদি এইভাবে উল্টাই, তাহলে এইটুকু কি, এইটুকু হচ্ছে উচ্চতা। তাহলে এই যে বস্তুটা, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে এটা একটা কি, এটা একটা ঘনবস্তু, ঠিক আছে? এবারে কি বলছে দেখো, অতএব এদের তিনটি মাত্রা আছে। কটি মাত্রা? তিনটি। দেখো একটা মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 2 মাত্রা এবং উচ্চতা হচ্ছে 3 মাত্রা। তাহলে তিনটি মাত্রা আছে মোট, তাই এরা ত্রিমাত্রিক। বুঝতে পারছো? তাই এরা ত্রিমাত্রিক। যখন কোনো আমরা ছবি আঁকবো, ধরো এরকম একটা ছবি আমি একটা এঁকেছি, ভালো করে খেয়াল করো। এই ছবির কিন্তু উচ্চতা নেই। এই ছবির দেখো দৈর্ঘ্য আছে, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে কি, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। তাহলে এই ছবিটা কিন্তু দ্বিমাত্রিক। বুঝতে পারছো? তাহলে মাত্রা যখন তিনটি, সেই জন্য আমরা বলছি তা ত্রিমাত্রিক। এবারে বলছে যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের কি বলবো তাহলে আমরা? এই দেখো উপরেই আমরা বলেছি তাদেরকে আমরা ঘন বস্তু বলবো। তাহলে আমরা বক্সের ভিতরে লিখব ঘন বস্তু। আশা করি ক্লিয়ার হয়েছে 189 পৃষ্ঠার ধারণাগুলো। তো চলো এবারে পরের পৃষ্ঠাতে যাই। তো দেখো পরের পৃষ্ঠা অর্থাৎ পৃষ্ঠা নম্বর 190-তে কি বলছে আমরা প্রত্যেকটা বিষয় ছোট ছোট করে বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে, লাল কালার দিয়ে বলছে বিভিন্ন ঘনবস্তুর কতকগুলো তল আছে দেখি। প্রথমে একটা দেখো ইটের ছবি দেওয়া রয়েছে, তাই না? তো ইটের ছবি তোমরা প্রত্যেকে জানো, ইটের ছবিটা কিন্তু এই দেশলাইয়ের বাক্সের মতো ছবিটা, তাই না? তো এইবারে দেখো ইটের উপরের তল আয়তক্ষেত্রাকার সমতল। দেখো এটাকে এর সঙ্গে তুলনা করো। এই দেখতে পাচ্ছ এর উপরের তলটা কি আয়তক্ষেত্রাকার না? এই দেখো এটা দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, এবং উপরের তলটা কি সমতল, এবড়ো খেবড়ো নয়, পুরো সমতল। তাহলে ইটের এই রকম ড্যাশটি সমতল আছে। কটি সমতল আছে ভালো করে গুনো তো। দেখো এই ছবিতে দেখো এই যে পাশে পাশে ওই পাশগুলো তো দেখা যাচ্ছে না, আমি এই জন্য এই ছবিতে দেখাচ্ছি। দেখো এই দেশলাইয়ের বাক্স দিয়ে দেখাচ্ছি। দেখো এই একটা তল, 1 2 3, এই 4, আর এই পাশে একটা, আর এই পাশে একটা, মোট কটা হলো? মোট 6টি, তাই না? তাহলে এখানটায় আমরা লিখব মোট এরকম ইটের 6টি সমতল আছে। এবারে দেখো ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটে এরকম ড্যাশটি ধার আছে। দেখো দুটো ধার বা দুটো তল, দেখো দুটো তল, এই একটা তল আর উপরে একটা তল, এই যে ধারে মিশেছে না, এই তল আর এই তল কোন ধারে মিশেছে এরকম। আবার দেখো এই তলটা আর এই তলটা কোন ধারে মিশেছে, এই যে দেখো এখান এই যদি দেশলাইয়ের বাক্স দিয়ে দেখাই, দেখো এই একটা তল আর এই একটা তল কোন ধারে মিশেছে, এই ধারে মিশেছে। আবার দেখো এই একটা তল আবার এই একটা তল কোন ধারে মিশেছে, এই ধারে মিশেছে, তাই না? এইগুলোকে বলা হচ্ছে ধার। তাহলে এরকম বলছে ইটে এরকম কটি ধার আছে।
দেখো ভালো করে খেয়াল করো কটি ধার আছে। আমরা এখান থেকে যদি গুনি 1 2 3 4, তাহলে এই বরাবর 4টি পেলাম। আবার দেখো এখানে 5 6, যদি এই বরাবর এসো 5 6 7 8, আবার এই দিকে চলে এসো 9 10 11 12, বুঝতে পারছো? তাহলে মোট কটা করে হচ্ছে? মোট 12টি হচ্ছে। তাহলে এখানটায় লিখবো মোট ইটে এরকম 12টি ধার আছে, বুঝতে পেরেছো? এবারে চলো, ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো উঁচু নিচু না হলে তাহলে আমরা কি বলবো তাদেরকে? এই যে উপরে বলা আছে আয়তক্ষেত্রাকার সমতল বলছে, তাই না? তাহলে আমরা লিখবো ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো সমতল। সমতল, ঠিক আছে। কিন্তু ভাঙা পাথরের উপরিতল উঁচু নিচু, তাই এই তল বক্রতল। দেখো ভাঙা পাথরের টুকরো কেমন হয়, এই যে দেখো একটা ভাঙা পাথরের টুকরোর ছবি দেওয়া রয়েছে, তাহলে এর ওপরে তো এবড়ো খেবড়ো, তাহলে এটা কি ধরনের তল হবে? এটা হবে বক্রতল, ঠিক আছে। সেটাই লেখা আছে, এটা হবে বক্রতল। এইবারে চলো তারপরে কি বলছে, ইটের একটি আয়তকার তলের ড্যাশটি শীর্ষবিন্দু আছে। একটি আয়তকার তলের কটা শীর্ষবিন্দু? দেখো ছবিতে ভালো করে দেখো, ধরো এটার উপরিতল, এটা একটা আয়তক্ষেত্রাকার, দেখো কি আছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে যেখানে গিয়ে দুটো রেখা মিলিত হয়েছে, দুটো প্রান্ত রেখা। দেখো 1 2 3 4টি দেখতে পাচ্ছ। যদি আমি এই দেশলাই বাক্সে দেখাই, তাহলে দেখো এখানটায় এইটা হচ্ছে উপরের একটা তল, এটা আয়তক্ষেত্রাকার তল। এই আয়তক্ষেত্রাকার তলে কটি শীর্ষবিন্দু আছে ভালো করে খেয়াল করো তো। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, মোট কটা পেলাম? 1 2 3 4টি, তাই না? তাহলে আমরা লিখব ইটের আয়তকার তলের এই 4টি শীর্ষবিন্দু আছে। একটি আয়তকার তলের, কিন্তু প্রত্যেকটা বলেনি, ঠিক আছে। এবারে বলছে একটি ইটের ড্যাশটি শীর্ষবিন্দু। কটা শীর্ষবিন্দু মোট? দেখো আমি যদি এখানটায় একটা ছোট করে ছবি আঁকি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তারপরে আমি ওই ছবিতে মানে দেশলাইয়ের বাক্সে দেখাচ্ছি। দেখো আমরা এরকম ইটের ছবি এরকম দেখাতে পারি। তাহলে যেখানে যেখানে দুটো প্রান্তরেখা মিলিত হয়েছে সেগুলো এক একটা বিন্দু। দেখো এখানে 1 2 3 4টে, এদিকে 5 6 7 8টা, ঠিক আছে। তো এবারে দেশলাইয়ের বাক্সে দেখে নাও কটি। দেখো এই যে রেখাটা মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে। তাহলে এই দিক থেকে 1 2 3 4টি শীর্ষবিন্দু পাচ্ছি। আবার এদিকে চলে এসো, 5 6 7 8টি, মোট কটি পাচ্ছি? তাহলে মোট 8টি শীর্ষবিন্দু পাচ্ছি। তাহলে এখানে লিখে দিই একটি ইটের 8টি শীর্ষবিন্দু আছে, ঠিক আছে। এইবারে নিজে করি, কি বলছে এখানে? ঘনবস্তুর উদাহরণ, তারপরে তলের সংখ্যা, তলের ধরন, প্রান্তরেখার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা। কোনটাকে কি বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। তাহলে বই বা বাক্স। তো প্রথমে হচ্ছে তলের সংখ্যা। তলের সংখ্যা কটা দেখে নাও তো। দেখো এখান থেকে গুনতে শুরু করো, 1 2 তারপরে 3 4, 4টি হলো। এইবারে এদিকে চলে এসো, এটা হচ্ছে 5টি, এরকম এটি 6টি, মোট কটি তল পেলাম? 6টি তল। এই দেখো উপরে আমি লিখেই রেখেছি যে ইটের এরকম 6টি তল আছে। ইট বা বই বা বাক্স একই রকম ব্যাপার। তাহলে তলের সংখ্যা কি লিখব? তলের সংখ্যা লিখব 6টি। এবারে তলের ধরন। তলের ধরনটা কি? তলের ধরন দেখতে পাচ্ছি সমতল, এবড়ো খেবড়ো নয়, সেজন্য আমরা লিখবো এখানে তলের ধরন হচ্ছে সমতল। বুঝতে পারছো আশা করি। এই ধারণাগুলো যদি তোমাদের কাছে খুব ভালো করে পরিষ্কার হয়, তাহলে কিন্তু শেষের এই যে প্রশ্নগুলো আছে না, 193 তারপরে 194, এগুলো খুব সহজে করতে পারবে। বুঝতে পেরেছো? সুতরাং এই জায়গাগুলো ভালো করে বুঝে নাও। এবারে দেখো প্রান্তরেখার সংখ্যা। প্রান্তরেখার সংখ্যা কটা বলো তো? দেখো আমি এই ছবিতে দেখাই, এই দেশলাইয়ের বাক্স দিয়ে দেখাই। দেখো এখানে 1 2 প্রান্তরেখাগুলো, তারপরে 3 4, আবার এই বরাবর চলে এসো, 5 6 7 8, এদিকে চলে এসো 9 10 11 12, 12টি হচ্ছে। দেখো ছবিতে যদি দেখো এখানে কি হচ্ছে, এই একটা 1, এই 2 3 4, 4টি হলো। এই প্রস্থ বরাবর চলে এসো, 5 6 7 8, ওদিকেও 9 10 11 12, 12টি বুঝতে পারছো ছবিতে। তাহলে এখানে প্রান্তরেখার সংখ্যা লিখব 12টি। দেখো এই যে উপরে লিখেও রেখেছি আমরা, ইটে এরকম 12টি ধার আছে, তাই না? তারপরে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কটি লিখে রেখেছি এখানে দেখো তো। দেখি আয়তকার, আচ্ছা শীর্ষবিন্দু এখানে তো একটি আয়তকার তলের লিখেছিলাম, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো। এদিকে চলে এসো 1 2 3 4, আবার এখানে চলে এসো 5 6 7 8টি, তাই না? দেখো আমরা এখানে লিখেছি ইটের
একটি ইটের 8টি শীর্ষবিন্দু থাকে। তোমরা ছবিতে যদি দেখো 1 2 3 4 5 6 7 8, যেখানে প্রান্তরেখাগুলো মিলিত হয়েছে সেইগুলো শীর্ষবিন্দু, তাই না? তাহলে আমরা কটি পেলাম? 8টি শীর্ষবিন্দু পেলাম। আশা করি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। এইবারে চলো নিচে কি বলছে। নিচে বলছে যে ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত। ভালো করে খেয়াল করো, এটা একটা ইট ধরো, দেশলাইয়ের বাক্স দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই একটা তল আর ধরো এই একটা তল, এই একটা তল, এই একটা তল, দুটো তল কেমন কোণে আছে বলো তো? সমকোণে আছে। কেন বলো তো? এই যে তলের সঙ্গে এই যে পাশের তলটা কীরকম কোণ করে আছে? একদম সোজাসুজি কোণ করে আছে না? তাহলে এই কোণটা আমি যদি কোণ আঁকি তাহলে পরে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। বুঝতে পেরেছো? দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এই কোণ, এই তলটা এবং এই পাশের তলটা, এই দেখো কোণটা কেমন কোণ? 90 ডিগ্রি কোণ। এই কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছো? তাহলে তাই জন্য বলছে এটা হচ্ছে সমকোণে। 90 ডিগ্রি কোণকে আমরা জানি সমকোণ বলে, তাহলে সমকোণে নত আছে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা তল। তাই এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম আয়তঘন বা সমকোণী চৌপল। বুঝতে পেরেছো? ওই জন্য কিন্তু সমকোণী চৌপল বলছে, সমকোণী। বুঝতে পেরেছো? এইবারে দেখো কি বলছে। তাহলে দুটো নামে আমরা চিনতে পারি, একটা হচ্ছে আয়তঘন বলছে, আবার তাকেই আবার কিন্তু সমকোণী চৌপলও বলে, একই বিষয়। এবারে বিভিন্ন আয়তঘনের উদাহরণ আমরা এখানে বলতে পারি। আয়তঘনর বলতে পারি যে ইট বলতে পারি, যে উদাহরণগুলো ওপরে দেয়া রয়েছে সেগুলোই আমি এখানটায় লিখে দিই। বাক্স বলতে পারি, তারপরে বই বলতে পারি, এই দেশলাইয়ের বাক্স বলতে পারি, তাই না? সবগুলো কিন্তু ইত্যাদি বলছে, এরকম অসংখ্য হতে পারে। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। দেখো আমি এখানে দেশলাইয়ের বাক্সটা দেখাচ্ছি আর লুডোর ছক্কার মধ্যে পার্থক্যটা দেখো। দেশলাইয়ের বাক্স দেখতে পাচ্ছি এটা কিন্তু আয়তক্ষেত্রাকার, এক একটা তল কিন্তু আয়তক্ষেত্রাকার, অর্থাৎ দৈর্ঘ্য বড়, প্রস্থটা ছোট। কিন্তু লুডোর ছক্কার কিন্তু প্রত্যেকটা এই যে প্রান্তরেখা সেগুলো কিন্তু বর্গক্ষেত্র। বুঝতে পেরেছো? প্রত্যেকটা তলই কিন্তু বর্গক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব কটা কিন্তু সমান। কি বলছে ভালো করে আরেকবার দেখি। বলছে লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। এই আকৃতির বস্তুগুলোর নাম হচ্ছে ঘনক। দেখো আয়তঘন আর ঘনক তাহলে কিন্তু একেবারেই সব একই বিষয়, শুধুমাত্র একটা বিষয় এখানে চেঞ্জ আছে। সেই পরিবর্তনটা হচ্ছে কি না, আয়তঘনর ক্ষেত্রে বা সমকোণী চৌপলের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার, আর ঘনকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা তল কি বর্গক্ষেত্রাকার। এটাই কিন্তু পার্থক্য। অর্থাৎ ঘনকও কিন্তু এক প্রকার বিশেষ প্রকারের আয়তঘন। ভালো করে খেয়াল করো, ঘনকও কিন্তু আয়তঘনের সমস্ত বৈশিষ্ট্যই আছে এর মধ্যে, শুধুমাত্র ঘনকের ক্ষেত্রে এই প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, এটাই হচ্ছে পার্থক্য। বোঝা গেল? ঘনকেও পাশাপাশি দুটো তল কত ডিগ্রি কোণে আছে? আয়তঘনর ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি কোণে আছে, সমকোণে নত আছে এখানে লিখেছি, তেমনি ঘনকের ক্ষেত্রেও দেখো আমি এখানে এই যে লুডোর ছক্কা আমার কাছে নেই, তার জন্য এই যে চারকোনা বাক্সটাকে তোমাদের সামনে দেখাচ্ছি। এই বাক্সটার প্রত্যেকটা তলই কিন্তু বর্গক্ষেত্রাকার। বুঝতে পারছো? তাহলে দেখো এই তলটা আর এই তলটা, এটা লুডোর ছক্কা হিসেবে আমি দেখো এঁকেছি। প্রত্যেকটা এখানে 2টো পয়েন্ট দিয়েছি, এখানে 3টে পয়েন্ট দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এখানে 6টা পয়েন্ট দিয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে এখানে যেটা বলছিলাম, এই তলটা আর এই তলটা কেমন কোণ করে আছে দেখো তো। দেখো এই যে কোণটা, এই তল আর এই তলের কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ একটা তলের ওপরে আর একটা তল কিভাবে রয়েছে না, একদম 90 ডিগ্রি কোণ করে রয়েছে। ঠিক আছে? তাহলে ঘনকেও পাশাপাশি দুটো তল কত ডিগ্রি কোণে আছে না 90 ডিগ্রি কোণে আছে। তাহলে ডিগ্রি কথাটা বাইরে লেখা ছিল, তাও আমি দিয়ে দিলাম, না দিলেও এখানটায় হতো। আচ্ছা, 90 ডিগ্রি কোণে নত, এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এইবারে চলো নিজে করিতে কি বলছে। দেখো নিজে করিতে ঘনকের উদাহরণ আমরা লুডোর ছক্কা লিখে দিই এখানটায়, লুডোর ছক্কা। ঠিক আছে? তল সংখ্যা কটা? তল সংখ্যা আমি কি বললাম যে আয়তঘনরও যা, আবার ঘনকেরও তাই, সব কিছু একই, শুধুমাত্র ঘনর যে আকৃতি সেটা হচ্ছে প্রত্যেকটা তলই কিন্তু আয়তকার, আর ঘনকের কি বর্গক্ষেত্রাকার। এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। এবারে তল সংখ্যা কটা? তল সংখ্যা তোমরা আয়তঘনর যেটা হবে ঘনকেরও সেটা হবে। ভালো করে আচ্ছা এটাতে দেখাই। দেখো তল সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এদিকে 4টে হলো, 5টা, এই 6টা।
তোমরা জানো লুডোর ছক্কায় কটা থাকে, 6 পর্যন্ত থাকে, তাই না? একটা থেকে শুরু করে একটা পয়েন্ট থেকে 6 পয়েন্ট পর্যন্ত থাকে, মানে কটা তল, তার মানে 6টা তল। তাহলে এখানটায় লিখি 6টি তল সংখ্যা। এবারে ধার সংখ্যা, দেখো আয়তঘনের যা ধার সংখ্যা এটাও কিন্তু তাই হবে। এখানে আয়তঘনের ধার সংখ্যা আমরা কটা লিখেছি, ধার সংখ্যা মানে প্রান্তরেখা, সেটা আমরা লিখেছি 12টি, তাই না? তাহলে ঘনকেরও কিন্তু 12টিই হবে। আমি আর গুণে দেখাচ্ছি না, আচ্ছা দেখিয়ে দেবো কি, দেখো ধার সংখ্যা কটার একবার দেখো। এই একটা ধার, 2 3 4, ঠিক আছে, এদিকে 4টে হলো, প্রত্যেকটা তলে কিন্তু 4টে, 5 6 7 8, আবার এদিকে চলে এসো 9 10 11 12, মোট কটা হলো 12টি। কারণ আমি বলেছি আয়তঘন ও যা, ঘনকের ক্ষেত্রে সব বিষয় একই, শুধুমাত্র একটা তল আয়তক্ষেত্রাকার আর একটা তল বর্গক্ষেত্রাকার, ওইটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। এবারে শীর্ষবিন্দুর সংখ্যা, দেখো শীর্ষবিন্দুর সংখ্যা আমাদের আয়তঘনতে যা ছিল এখানেও তাই পাবো। আমরা শীর্ষবিন্দুর সংখ্যা কটি পেয়েছিলাম, 8টি, তাই না? তার মানে এখানে ঘনকের ক্ষেত্রেও কিন্তু 8টি লিখে দেবো। তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে আয়তঘনক এবং ঘনকের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তলের পার্থক্য, অর্থাৎ একটি তলের আয়তক্ষেত্রাকার আর একটা তলের ধরন হচ্ছে বর্গক্ষেত্রাকার। আচ্ছা তলের ধরন কি, তলের ধরন হচ্ছে বর্গক্ষেত্রাকার, যেহেতু ঘনক সেই জন্য এর তলের ধরন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রাকার। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবারে চলো আমরা 190 পৃষ্ঠা তো করে ফেললাম, এবারে 191 পৃষ্ঠাতে যে বিষয়গুলো আছে সেগুলো পরপর দেখব। তো দেখো এখানে কি বলছে, এখানে একটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা ফুটবলের ড্যাশটি মাত্র তল, দেখো ফুটবল না দেখিয়ে আমি এখানটায় একটি ছোট বল দেখাচ্ছি, এর দেখো একটিই তল আছে, তাই না? সেটা কি তল, বক্রতল, দেখো একটিই তল, তো বক্রতল। বাইরের দিকটা তল, কারণ এই তলটা একেবারে সমান নয়, এরকম ঘুরে মেকে যাচ্ছে, তাই না? তাহলে ফুটবলের কটি তল, একটি মাত্র তল। তো এই যে কোনো বলেরই তাই, এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, এটি বক্রতল। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বক্রতল, কারণ এর ওপরের তলটা সমতল নয়। আচ্ছা ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম গোলক। তাহলে ফুটবলের মতো যে বলগুলো আমরা জানি সেগুলোকে কি ধরনের আকৃতি বিশিষ্ট, সেগুলোকে বলে গোলক। বুঝতে পেরেছো? তাহলে গোলক হচ্ছে, এবারে অর্ধেক গোলককে আমরা অর্ধগোলক বলি। দেখো অর্ধেক গোলককে অর্ধগোলক আমি যদি একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করি, দেখো এইটা সেইটা খানিকটা সেরকম, অর্থাৎ এটা গোলককে কেটে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, তাহলে এটা কীরকম আকৃতি বিশিষ্ট হয়ে গেছে, অর্ধগোলক। বুঝতে পেরেছো? তাহলে অর্ধেক গোলককে অর্ধগোলক বলি। এবারে দেখো এই একটা বাটির চিত্র দেওয়া রয়েছে, নিরেট অর্ধগোলকের 2টি তল। দেখো এটা সেই অর্ধগোলকের সঙ্গে তোমরা মেলাতে পারো। দেখো এটা একটা নিরেট অর্ধগোলক দেখতে পাচ্ছি, এই একটা তল, এর আর উপরে একটা তল পাচ্ছি, উপরের তলটা হচ্ছে বক্রতল, দেখতে পাচ্ছ, আর এই যেটা কেটে বের করে দেওয়া হয়েছে, অর্ধেক করা হয়েছে যে জায়গাটা, সেটা কিন্তু সমতল, দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমতল, আর এটা একটা বক্রতল। বুঝতে পেরেছো? একটা গোল আলুকে যদি মাঝখান দিয়ে কেটে দাও, বা গোল লেবুকে যদি মাঝখান দিয়ে কেটে দাও, তাহলে তার দুটো তল পাবো, একটা হচ্ছে উপরের তল যেটা নাকি বক্রতল, আর একটা যেখান দিয়ে কেটে দিয়েছো সেটা কি সমতল, তাই না? তাহলে নিরেট অর্ধগোলকের 2টি তল, দুটো তল পাচ্ছি, এই একটা, তাহলে একটি তল কি, একটি তল বক্রতল, এখানটায় লিখি বক্রতল, ছোট করে লিখে দিচ্ছি, একটি তল বক্রতল, আর অপরটি কি সমতল, অপরটি সমতল, দেখতে পাচ্ছ যেখান দিয়ে কেটে দিয়েছি সেটা সমতল। বুঝতে পেরেছো? এই যে ওপরে ছবিতে দেখো এখানটা এইটা হচ্ছে সমতল, আর নিচের যে এই বাঁকানো অংশ সেটা হচ্ছে বক্রতল। এবারে ফাঁকা ঘরগুলো পূরণ করি। দেখো ঘনবস্তু, উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন। তাহলে গোলকের উদাহরণ আমরা কি বলতে পারি, গোলকের উদাহরণ এই যে ওপরে যেটা দেওয়া রয়েছে, ফুটবল, লিখে দিই ফুটবল, ঠিক আছে, ফুটবল। আচ্ছা তল সংখ্যা, গোলকের তল সংখ্যা একটি দেখতে পাচ্ছি, তল সংখ্যা একটি। আচ্ছা তলের ধরন কেমন, তলের ধরন অবশ্যই বক্রতল, উপরের তলটা কেমন, উপরের তলটা হচ্ছে দেখতে পাচ্ছ বক্রতল, তাহলে এখানটায় লিখি বক্রতল। এবারে নিরেট অর্ধগোলক, দেখো নিরেট অর্ধগোলক এই যে আমি ছবিটা দেখাচ্ছি, তাহলে নিরেট অর্ধগোলকের তাহলে উদাহরণ কি বলতে পারি, দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটাই বলছি। দেখো এটা একটা বাটির ছবি, আর এখানে ভরা বাটি, তাই না? যদি ভরা বাটি না হয়
তাহলে কিন্তু ভেতরটা এরকম, ভেতরেরটা কিন্তু ডিপ থাকবে, ফাঁকা থাকবে। তাহলে ভরা বাটি বলেই কিন্তু এরকম এই তলটা সমতল হবে, তাই না? তাহলে এখানটায় লিখছি ভর্তি বাটি বা ভরা বাটিও লেখা যেত, ভরা বাটি। এবার তল সংখ্যা কটি? দেখো তল সংখ্যা দুটি, একটা সমতল আর একটা কি, আর একটা বক্রতল। তাহলে তল সংখ্যা দুটি। তলের ধরন কি লিখব? একটি বক্রতল আর একটি সমতল। তাহলে দুটি তল, একটি বক্রতল আর একটি সমতল আমি উপরেই লিখে রেখেছিলাম, দেখো সেটাই আমি এখানটায় লিখে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবারে চলো নিচে দেখো একটা আইসক্রিম কোণের ছবি দেওয়া রয়েছে। বলছে আইসক্রিমের কোণের ড্যাশটি সমতল। ভালো করে খেয়াল করো, আইসক্রিমের কোণ তোমরা যেমন এরকম একটু উপরে এরকম করে থাকে আইসক্রিমটা, সেইটুকু যদি বাদ দাও, তাহলে যদি এরকম কেটে দাও, তাহলে এই তলটা কেমন তল হলো বলো তো? এই তলটা এরকম হলো না, এরকম। তাহলে এটা কি? সমতল। দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে সমতল, ঠিক আছে? আর আইসক্রিম যখন তোমরা কোণ খাও নিশ্চয়ই জানো যে আইসক্রিমের কোণটা এখানে সমতল মতো দেখাচ্ছে, কিন্তু না, কোণটা কি এরকম ঘোরানো টাইপের, তাই তো? এরকম ঘোরানো থাকে, মানে গোলাকার থাকে, ঘুরে আসে, তাই না? এরকম জায়গা, এই জায়গা থেকে ঘুরে আসে। তাহলে এটা কিন্তু বক্রতল, এটা কিন্তু বক্রতল, ঠিক আছে? তাহলে আইসক্রিমের কোণের ড্যাশটি সমতল, ড্যাশটি বক্রতল। তাহলে সমতল দেখতে পাচ্ছি একটি, আর বক্রতল দেখতে পাচ্ছি কটি? একটি বক্রতল। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো আইসক্রিমের কোণ টোপর। টোপর নিশ্চয়ই তোমরা দেখেছো, এরকম দেখতে হয় টোপর, তাই না? এই আইসক্রিম কোণটাকে উল্টে দিলাম, এরকম দেখতে হয় টোপর। ইত্যাদি আকারের ঘনবস্তুকে শঙ্কু আকৃতি বলে। দেখো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কি আকৃতি সেগুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নিচ্ছি। তাহলে টোপর, শঙ্কু, এই আইসক্রিমের কোণ। তারপরে দেখো রাজমিস্ত্রিরা না একটা দোলন ব্যবহার করে যখন ওই দেয়াল সমান হয়েছে কিনা দেখার জন্য, সেটাও কিন্তু এই টাইপের দেখতে। দেখো এরকম এখানে সুতো দেয়া থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে? এরকম থাকে। তাহলে এই যে অংশটা এটাও কিন্তু সব চোঙ। তারপরে মোচা, নিশ্চয়ই কলার মোচা দেখেছো, এরকম দেখতে হয়। তাহলে মোচাটাকে যদি এরকম নিচের অংশটাকে কেটে দেওয়া হয়, তাহলে নিচের অংশটা কিন্তু শঙ্কুর মতো দেখতে। বুঝতে পেরেছো? তাহলে শঙ্কু আকৃতি কেমন হয় তার উদাহরণগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, বিভিন্ন যে আকৃতি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি শঙ্কু, তারপরে অর্ধগোলক, গোলক, তারপরে এই যে আয়তঘন, ঘনক, এই বিষয়গুলো কিন্তু সব আমরা পরপর জানছি। কাকে কি বলে, তার উদাহরণ কি, তার তল সংখ্যা, তারা প্রান্তরেখা, তার শীর্ষবিন্দু, এগুলো সব কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে আশা করি এক এক করে, তাই না? তো দেখো এবারে কি বলছে, ফাঁকা ঘরগুলো পূরণ করি। এখানে নিরেট শঙ্কুর উদাহরণ বলছে। তাহলে নিরেট শঙ্কুর উদাহরণ হচ্ছে, দেখো আইসক্রিমের কোণ বলি, আইসক্রিমের কোণ। তারপরে রাজমিস্ত্রির দোলন বলতে পারি, রাজমিস্ত্রির দোলন, ঠিক আছে? এইগুলো সব উদাহরণ হতে পারে। আচ্ছা, তল সংখ্যা কটি? তল সংখ্যা দেখতে পাচ্ছি একটি হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে দুটি তল। তাহলে এখানটা লিখব তল সংখ্যা দুটি। আচ্ছা, তলের ধরন কি? একটি সমতল, একটি বক্রতল। দেখতে পাচ্ছ একই বিষয় বারবার লেখা আছে। এখানে একটি সমতল, একটি বক্রতল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো চলো এবারে নিচে আর একটা বিষয় দেখি। এখানে দেখতে পাচ্ছি মিল্ক লেখা, অর্থাৎ এই যে কৌটোর ছবিটা দেওয়া রয়েছে এটা একটা দুধের কৌটোর ছবি, ঠিক আছে? তাহলে কৌটোর ছবির এই ওপরের দিকের একটা তল আছে, আবার নিচের দিকে যার উপরে বসে রয়েছে কৌটোটা তার উপরে সেটা একটা তল আছে, আর পাশে একটা তল আছে। এবারে মুখ বন্ধ কৌটো, দেখো এটা একটা মুখ বন্ধ কৌটো। তো এইটা ড্যাশটি বক্রতল। দেখো মুখ বন্ধ কৌটোর কটি বক্রতল? দেখো এই কৌটোর সঙ্গে আমি একটা এখানে ক্রিমের কৌটো নিয়েছি, এই কৌটোর সঙ্গে একই রকম, ঠিক আছে? তোমরা ভালো করে খেয়াল করো, ক্রিমের কৌটোর এই যে উপরে একটা তল, মুখ বন্ধ ক্রিমের কৌটো, এটাও একটা তল, আর নিচের দিকে যার উপরে বসে আছে সেটা একটা তল, ঠিক আছে? আর পাশে এই একটা তল, তাই না? এই যে পাশের তলটা কিন্তু এইটা। তাহলে উপরে একটা তল, নিচে যার উপরে বসে থাকে সেটা একটা তল, আর পাশে একটা তল, তাই না? এই যে বক্রতল কোনটা? দেখো উপরের তলটা তো সমতল, আবার নিচের তলটা সমতল, কিন্তু তাহলে পাশের তলটা কিন্তু বক্রতল, দেখতে পাচ্ছ?
এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে এই যে তল, এই বক্রতলের সংখ্যা কটি? একটি। সেটাই এখানে লেখা রয়েছে, মুখবন্ধ কৌটোর ড্যাশটি বক্রতল, তাহলে একটি বক্রতল। আর দুটি কি? দুটি সমতল, দুটি সমতল, একটি ওপরে আর একটি হচ্ছে নিচে। ঠিক আছে। আচ্ছা, প্রান্তরেখা কটি? দেখো, প্রান্তরেখা এই যে এই তলটা আর এই ওপরের তলটা কোথায় মিশেছে? এই একটা মিশেছে। আবার এই পার্শ্বতল আর নিচের একটা তল আছে, সেটা কোথায় মিশেছে? এই যে মিশেছে, অর্থাৎ দুটি প্রান্ততল। বুঝতে পারছো? আমি যদি এখানে দেখাই, দেখতে পাচ্ছ এই যে উপরের তলটা আর এই বক্রতলটা, সমতল আর বক্রতল, উপরে একবার মিশেছে এই যে প্রান্ত, আর আবার দেখো নিচে এই পার্শ্বতল আর এই যে নিচের তল, এই রেখায় জায়গায় মিশেছে, অর্থাৎ দুটি কিন্তু আমরা প্রান্তরেখা পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে প্রান্তরেখা কটি পাচ্ছি? দুটি পাচ্ছি। এবারে দেখো, কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোর নাম কিন্তু চোঙ। তাহলে এই যে বিশেষ আকৃতি, এগুলোকে বলছে চোঙ বা বেলন। একই কিন্তু, গুলিয়ে ফেলবে না, চোঙ এবং বেলন কিন্তু একই। এরকম আমি কিন্তু এরকম একটা, দেখো টেপের ছবি দিব, দেখাচ্ছি, এটাও কিন্তু চোঙ। দেখতে পাচ্ছ, এটা বক্রতল। এটা যদি ভরাট থাকতো, ভরা বিষয় থাকতো, তাহলে উপরে একটা সমতল পেতাম, আবার নিচে একটা সমতল পেতাম। তো এরকম কিন্তু পাইপের ছবি তোমরা জানো, তাই না? তো এরকম মাঝখানে ফাঁকা থাকে, এগুলো এই যে আকৃতি বিশিষ্ট, এগুলোকে বলছে চোঙের আকৃতি। আবার দেখো, এর একটা আঠার বিষয় আঠা দেখতে পাচ্ছ, তো এটাও কিন্তু চোঙের আকৃতি। দেখতে পাচ্ছ, এরকম এরকম পাইপের আকৃতি বিশিষ্ট হয়। বিভিন্ন ধরনের আকৃতি আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা কিন্তু সবসময় দেখে থাকি। ঠিক আছে। এইবারে দেখো কি বলছে, ফাঁকা ঘরগুলো পূরণ করি। নিরেট চোঙের উদাহরণ। তাহলে নিরেট চোঙের উদাহরণ এখানে যে মুখবন্ধ কৌটোই লিখে দিচ্ছে এখানটায়, মুখ বন্ধ কৌটো, মুখ বন্ধ কৌটো। যদি বলা হতো যে ফাঁপা চোঙের উদাহরণ, সেটা কিন্তু পাইপ বলতাম। বুঝতে পেরেছো? পাইপের মাঝখানটা ফাঁকা থাকে, তাহলে সেটা নিরেট নয়, সেই ক্ষেত্রে লিখতাম। আচ্ছা, তল সংখ্যা নিরেট যেহেতু, দেখো ভালো করে, এটা ভালো করে বুঝবে, নিরেট যেহেতু, তার তল সংখ্যা কটি? দেখো, দুটি সমতল আর একটি বক্রতল, এই উপরে আর নিচে দুটি সমতল আর পাশেরটা বক্রতল, তাহলে কটা হলো? মোট 2 আর 1 3। তাহলে এখানটায় তল সংখ্যা লিখব 3টি। এবারে তলের ধরন। তলের ধরন দেখতে পাচ্ছ, আমি এখানটায় ছবিতে দেখাই, এই বিষয়তে দেখাই। দেখো, যে কোটোটা নিয়েছিলাম, তো এটা হচ্ছে, এইটা বক্রতল, তাহলে একটি বক্রতল, একটি বক্রতল। আর সমতল কোনটা? উপরে একটা আর নিচে একটা, মোট দুটি, তাহলে দুটি সমতল। বুঝতে পেরেছ আশা করি? দেখতে পাচ্ছ, দুটি সমতল আর একটি বক্রতল। এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, সেইগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আবার ছকের আকারে কিন্তু দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 191 পৃষ্ঠার বিষয়টা মিটে গেল। এবারে চলো পরের পৃষ্ঠাতে, 192 পৃষ্ঠাতে কি বলছে দেখা যাক। এখানে দেখো, এখানে আবার একটা দেখতে পাচ্ছি ফাঁপা চোঙ দিয়েছে। আগেরটা কি ছিল? নিরেট চোঙ। এটা ছিল নিরেট চোঙ, ওই জন্য মুখবন্ধ কৌটোর ছবি ছিল। আর এই পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ একটা পাইপের মতো, দেখেছে? এই দিকটা ফাঁপা, এই দিকটা ফাঁপা, আর পাশে এটা, এটা কি? এটা হচ্ছে কিন্তু বক্রতল, বক্রতল। ঠিক আছে, ঠিক এইরকম ফাঁপা, দেখতে পাচ্ছ ফাঁপা। আচ্ছা, এবারে কি বলছে, পুরু ফাঁপা নলের ড্যাশটি সমতল। দেখো, এখানে এই যে কথাটা, শব্দটা কিন্তু অনেকটা চেঞ্জ করে দিয়েছে। পুরু, পুরু কথাটা মানে কি? মোটা। তাহলে মোটা যদি হয়, দেখো এখানে একটা খানিকটা মোটাই দেখাচ্ছি। কটা সমতল দেখাচ্ছে? ড্যাশটি সমতল বলছে। এই দেখো, এখানটা এই ওপরে এই অংশটা কি সমতল না? এটা পুরু আছে খানিকটা, তাহলে এই অংশটা কিন্তু সমান। বুঝতে পেরেছো? তাহলে এই একটা সমতল, আবার ওপারে গেলে এই একটা সমতল পাচ্ছি, এই একটা। ঠিক আছে, তাহলে কটি সমতল পাচ্ছি? দুটি। তাহলে দুটি সমতল, যেহেতু পুরু বলেছে, পাতলা বলেনি, পুরু মানে মোটা। আর একটি ড্যাশটি বক্রতল, তাহলে বক্রতল কটা পাচ্ছি? একটা, এই যে। ঠিক আছে, এই যে আমি লিখেছি পাশেরটা, তাহলে পার্শ্বতল হচ্ছে বক্রতল, সেই জন্য একটি বক্রতল। এবারে বলছে ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম ফাঁপা চোঙ। তাহলে আগেরটা ছিল চোঙ, নিরেট চোঙ, আর ফাঁপা হলে তাকে আমরা বলবো কি? ফাঁপা চোঙ। ঠিক আছে, এইবারে চলো বলছে ফাঁকা ঘরগুলো পূরণ করি। এই যে বিষয়টা জানলাম, সেটাই কিন্তু এখানে আমরা ছকের আকারে লিখব। তো ফাঁপা চোঙের উদাহরণ কি দেব না? পুরু পাইপ। ঠিক আছে, পাইপ এরকম দেখতে হয়।
এবারে বলছে তল সংখ্যা, তাহলে কটি পেলাম? 2 আর 1 3টি। তলের ধরন কি পেলাম? না দুটি সমতল আর একটি বক্রতল। ঠিক আছে, এবারে এটা যদি পুরু না লিখতাম, ফাঁপা চোঙের উদাহরণ যদি পুরু না হয়, শুধু পাতলা পাইপ হয়, সেক্ষেত্রে কিন্তু তল সংখ্যা একটি হয়ে যাবে। ধরো এরকম একটা পাতলা পাইপ, ঠিক আছে, কোনো পুরু নেই, দেখো এখানটায় পুরু আছে, দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু পুরু। যদি এরকম পাতলা হয় তাহলে কিন্তু তল সংখ্যা একটিই হবে, সেটা হচ্ছে বক্রতল। তো কি বলছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, যে পাতলা পাইপ হচ্ছে, ফাঁপা পাইপ হচ্ছে, না পুরু পাইপ হচ্ছে বা পুরু চোঙ হচ্ছে, সেটা কিন্তু তোমাদের বুঝে উত্তরটা দিতে হবে। বুঝতে পেরেছ? এবারে কি বলছে দেখো ভালো করে, বলছে এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। তো দেখো এখানে পিরামিড তোমরা নিশ্চয়ই দেখেছো বইতে। তো দেখো এখানে পিরামিডের চিত্র দেখতে পাচ্ছি, নিচের যে তলটা, এই যে তলটা কিন্তু নিচের তল। মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি, এখানে তো এঁকে দেয়া রয়েছে। পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ, কোনটি সত্যতা দাগ দিই। দেখো নিচের যে অংশ যেটা নাকি ভূমিতে রয়েছে বা তলদেশে রয়েছে, সেটা কীরকম ভালো করে খেয়াল করো। এখান থেকে এই এসছে, এই তারপরে এই এসছে, তারপরে দেখো এই অংশটা, এই যে ডট 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 দেওয়া রয়েছে, এই অংশটা, বুঝতে পারছো? তাহলে এই অংশটা কেমন? একটা, দুটো, তিনটে, চারটে রেখা রয়েছে, অর্থাৎ চতুর্ভুজ। তার চতুর্ভুজে দাগ দেবো, বুঝতে পেরেছো? এবারে তাহলে কি বলছে দেখো তো, ড্যাশটি পার্শ্বতল কটি আছে ভালো করে খেয়াল করো। এই যে ছবিটা, এই যে এই অংশটা দেখো, এই অংশটা, এটা একটা মানে ওই পারে রয়েছে, ওই পারে একটি পার্শ্বতল। আবার দেখো এই যে ত্রিভুজটা আছে, এটা এই যে দুটি। আবার দেখো এই সামনের দিকে একটা আছে, এটা তিনটি। আবার দেখো এই পাশে একটা ত্রিভুজ আছে, তাহলে চারটি। মোট কটি পার্শ্বতল পেলাম? তাহলে 4টি পার্শ্বতল পেলাম। পার্শ্বতলগুলোর আকার কেমন? দেখো প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু একটা বাহু, দুটো বাহু, এই একটা তিনটে বাহু, মানে প্রত্যেকটা তিনটে বাহু মানে কি ত্রিভুজাকার। তাহলে পার্শ্বতলগুলির আকার হচ্ছে ত্রিভুজাকার। ঠিক আছে। পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি ড্যাশতে মিশেছে। দেখো পার্শ্বতলের যে অগ্রভাগগুলো সরু হয়ে কোথায় মিশেছে? একটা বিন্দুতে মিশেছে, তাই না? দেখো এটা একটা গিয়ে কোথায় গিয়ে মিশেছে? এই যে বিন্দুতে মিশেছে। তাহলে এখানে লিখে দিই বিন্দুতে মিশেছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো বলছে এই পিরামিডের মোট ড্যাশটি তল। তাহলে কটি তল পেলাম ভালো করে খেয়াল করো। পার্শ্বতল পেয়েছি কটি? 4টি। ভালো করে খেয়াল করো, পার্শ্বতল কটি পেয়েছি? 4টি পেয়েছি। এই এক মানে ওইদিকে যেটা আছে, এই পাশেরটা 2, সামনেরটা 3, আর এই পাশে একটা, এই 4, মোট 4টি পার্শ্বতল পেয়েছি। আর নিচে একটা তল আছে না, নিচের তল, এই যে ভূমি আর তলদেশে কি আছে? চতুর্ভুজাকার আছে, দেখো এই যে অংশটা, ঠিক আছে। তাহলে নিচের তল একটা আর পার্শ্বতল 4টি, মোট কটি তল পাচ্ছি? তাহলে মোট তল হচ্ছে 5টি। ঠিক আছে, এইবারে চলো তারপরের ছবিটা দেখি। এখানে দেখো এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। দেখো ওপরে যে ভূমিটা ছিল, এটাও একটা পিরামিড, এটাও একটা পিরামিড। ওপরের যে পিরামিড ছিল সেটার যে পাদদেশ বা তলদেশ, সেটা কিন্তু চতুর্ভুজাকার ছিল, দেখতে পাচ্ছ। কিন্তু এইটার কিন্তু দেখো এই যে পাদদেশ কিন্তু এই এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আবার এই যে ডট 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 দেওয়া রয়েছে এইটুকু, এটা হচ্ছে কিন্তু তলদেশ। এটা কিন্তু ত্রিভুজাকার দেখতে পাচ্ছি, সেই জন্য লেখা আছে এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের আর এক নাম চতুস্তলক। তাহলে যে পিরামিডের নিচে ত্রিভুজাকার বা ভূমি ত্রিভুজাকার বা পাদদেশ ত্রিভুজাকার, বারবার বলছি একই কথা, তাকে আমরা কি বলছি? চতুস্তলক বলছি। এইগুলো কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে পিরামিডের নিচে যদি চতুর্ভুজ হয় তাকে কিন্তু আমরা চতুস্তলক বলছি না, যদি নিচেটা ত্রিভুজাকার হয় তাকে কিন্তু আমরা চতুস্তলক বলছি। ঠিক আছে, চতুস্তলকের মোট 4টি তল, তল 4টি। কেন বলো তো? এই দেখো পার্শ্বতল 3টি, এই যে এই বিষয়টার ওদিকে একটা আছে, এই একটা পার্শ্বতল আছে এদিকে, এই দেখতে পাচ্ছ এইদিকে, মানে এটা 2টি আর এই একটা, মোট 3টি পার্শ্বতল, আর নিচে একটা আছে 4টি। ঠিক আছে, মোট 4টি তল। তলদেশ কটি? তলদেশ একটি। আর পার্শ্বতল কটি? পার্শ্বতল 1 2, আচ্ছা এটা 3 হবে, 1 2 3।
তাহলে পার্শ্বতল পাচ্ছি আমরা 3টি। চতুস্তলকের প্রতিটি তল ড্যাশ ক্ষেত্র। কীরকম ক্ষেত্র দেখো তো, দেখো ত্রিভুজাকার না, দেখো এই গেল আবার এই এলো, মানে প্রত্যেকটা তলই কিন্তু ত্রিভুজাকার। তাহলে প্রতিটি তল ত্রিভুজাকার, প্রতিটি তল ত্রিভুজাকার ক্ষেত্র। ঠিক আছে। আচ্ছা, এবারে ফাঁকা ঘর পূরণ করি। ফাঁকা ঘরগুলি পূরণ করি। পিরামিডের ধরন ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র এই যে ছবিটা, তাহলে তার তল সংখ্যা কটা? তল সংখ্যা আমরা কটি পেলাম? পার্শ্বতল 3টি পেলাম, তলদেশ 1টা পেলাম। তাহলে তল সংখ্যা মোট কিন্তু 4টি। দেখো এখানে লেখাই আছে চতুস্তলকের মোট 4টি তল। ধার সংখ্যা কটা? ধার সংখ্যা ভালো করে খেয়াল করো তো, এই একটা ধার, এই একটা ধার 2টি ধার, এই একটা ধার 3টি ধার, আবার দেখো এই নিচে একটা ধার 4টি, 5টি, এই একটা ধার, মোট 6টি ধার। তাহলে লিখে দিচ্ছি এখানে ধার সংখ্যা হচ্ছে 6টি। এবারে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দু মানে কি? শীর্ষবিন্দু মানে যেখানে গিয়ে 2টি প্রান্তরেখা মিলিত হয়েছে। তাহলে দেখো এখান থেকে এই মিলিত হয়েছে, মানে এই একটা শীর্ষবিন্দু, 1 2 3 আর এই 4। তাহলে 4টি শীর্ষবিন্দু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা লিখে দিই 4টি। এবারে তলের ধরন। তলের ধরন কিন্তু ত্রিভুজাকার। ত্রিভুজাকার ত্রিভুজাকার এবং তলের ধরন কিন্তু সমতল। ত্রিভুজাকার সমতল। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র। ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র এখানে চলে এসো। এখানে প্রথমটা দেখবো তল সংখ্যা। তল সংখ্যা এখানে আমরা কটি তল পেয়েছিলাম? মোট কিন্তু 5টি তল পেয়েছিলাম, তাই না? দেখো এখানে তল 5টি তল পেয়েছিলাম। তাহলে আমরা তল সংখ্যার এখানে 5টি লিখে দিই। এবারে ধার সংখ্যা কটি দেখি, ভালো করে খেয়াল করো। ধার সংখ্যা 1 2 3 4, পার্শ্বতল বরাবর আমরা 4টে পাচ্ছি ধার। আবার দেখো নিচে 5 6 7 8, তাহলে ওপরে 4টি আর নিচে 4টি, মোট কটি পেলাম? 8টি। তাহলে ধার সংখ্যা পেলাম 8টি। এবারে শীর্ষবিন্দুর সংখ্যা দেখো। শীর্ষবিন্দুর সংখ্যা ভালো করে খেয়াল করো। এই দুটো রেখা প্রান্তরেখা মিলিত হয়েছে এই একটা বিন্দুতে। তাহলে 1 2 3 4 5, কটি শীর্ষবিন্দু পেলাম? 5টি শীর্ষবিন্দু পেলাম। তাহলে এখানে শীর্ষবিন্দুর সংখ্যা লিখে দিই 5টি। আর তলের ধরন কীরকম? তলের ধরন দেখছি যে এখানে নিচেরটা চতুর্ভুজাকার আর ওপরেরগুলো ত্রিভুজাকার। তাহলে এখানটায় তলের ধরন, আচ্ছা তলের ধরনটা ত্রিভুজাকার সমতল লিখেছি, তো এখানে প্রত্যেকটা সমতল আমি ওই জন্য এখানটায় সমতল লিখে দিচ্ছি। সমতলও কিন্তু তলের ধরন হবে। আর আমি ওপরেরটা লিখেছিলাম যেহেতু ভূমি ত্রিভুজাকার, তাই ত্রিভুজাকার সমতল লিখেছি। তো এখানে সমতল। আর যদি তুমি তলের ধরন নিচেরটা লিখতে চাও তাহলে নিচের তল হচ্ছে চতুর্ভুজাকার সমতল, আর পাশে পার্শ্বতলগুলো কি? ত্রিভুজাকার সমতল। ঠিক আছে, আমি এখানে শুধু সমতল লিখে দিচ্ছি। আচ্ছা, এবারে আমাদের 192 পৃষ্ঠা হয়ে গেল। এইবারে চলে আসো 193 পৃষ্ঠাতে। কি বলছে ভালো করে ছবিগুলো খেয়াল করব। দেখো একদম উপরে যে ছবিটা আছে, কি আছে না, এখানে একটা দেখো এই ঘনবস্তুর নাম কি? এই ঘনবস্তুর দেখো এখানে দৈর্ঘ্য আছে, এই দেখো প্রস্থ আছে, আবার দেখো উচ্চতা আছে, তাই না? এই যে ছবিটা কেমন দেখতে বলো তো? এই যে দেশলাই বাক্সটা দেখিয়েছিলাম সেরকম না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার দেখো এই উচ্চতা আছে। তাই এই ধরনের ঘনবস্তুর নাম আমরা কি দেখেছিলাম? আয়ত ঘন দেখেছিলাম। তাহলে আমরা লিখি এখানটায় নাম হচ্ছে আয়ত ঘন। ঠিক আছে। এইবারে এর মোট ড্যাশটি তল, এগুলো তো আমরা এর আগে করেই এসেছি। তাহলে দেখো এখানে আমরা লিখেছি আয়ত ঘনর মোট কটি তল। দেখো এখানে মোট কিন্তু এই দেখো ইটের ছবির সঙ্গে আমরা মেলাই, দেখো এখানে 6টি তল, তাই না? 6টি সমতল আছে। তাহলে আমরা এখানটায় লিখছি। আর একবার যদি গুণেও দেখাই তোমাদের, দেখো এখানে 1 2 3 4, এদিকে একটা 5 আর এদিকে একটা 6। তাহলে এর মোট কটি তল পাচ্ছি? 6টি তল পাচ্ছি। পার্শ্বতল ড্যাশটি, আমি এখানে দেখো 4টি লিখেছি। দেখো পার্শ্বতল ভালো করে খেয়াল করো। এটা যদি পার্শ্বতল এইভাবে ছবিটা দেখো, 1 2, এদিকে একটা 3 আর ওই পারে একটা 4, তাহলে পার্শ্বতল কটি পাচ্ছি? 4টি। আর দুই প্রান্তে ওপর নিচে, দেখো ওপর নিচে, ওপরে একটা আর এই যে নিচে একটা, এই একটা তল এই একটা তল। ঠিক আছে, তাহলে ওপর নিচে কটি তল? 2টি তল। বুঝতে পেরেছো? এইবারে চলো এই যে ছবিটা আছে কি দেখছি, কি বলছে দেখা যাক। দুই প্রান্ত ত্রিভুজাকার। দেখো দুই প্রান্ত ত্রিভুজাকার, এই যে ওপর প্রান্ত এটা ত্রিভুজাকার, আবার দেখো এই নিচের প্রান্ত এটা কিন্তু ত্রিভুজাকার। ও পার্শ্বতলগুলি আয়তকার।
দেখো পার্শ্বতলগুলো কিন্তু সব কিন্তু আয়তকার, দেখতে পাচ্ছ। ওই পারেও দেখো এই যে এইভাবে আয়তকার, আবার এই প্রান্ত দেখো এটাও কিন্তু আয়তকার, অর্থাৎ দৈর্ঘ্য আছে আবার প্রস্থ আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দুই প্রান্ত ত্রিভুজাকার আর পার্শ্বতলগুলি আয়তকার হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম হচ্ছে প্রিজম। দেখো তাহলে কতগুলো ঘনবস্তু এবং তাদের ধরন বা তাদের বিভিন্ন ধরনের নাম কিন্তু আমরা পরপর জানছি, তাই না? তাহলে এই যে ঘনবস্তু এদেরকে বলছে কিন্তু প্রিজম। কি বলছে? দুই প্রান্ত ত্রিভুজাকার আর পার্শ্বতলগুলি যদি আয়তকার ক্ষেত্র হয় তাহলে তাকে বলছে প্রিজম। এই আকৃতির কাঁচের ফলক দেখেছি আমরা, বিভিন্ন ধরনের কাঁচের বিষয় বা জিনিস আমরা কিন্তু এই ধরনের আকৃতি দেখেছি, তাই না? দেখছি এর পার্শ্বতল তিনটি। দেখো পার্শ্বতল কটি? তিনটি। এই এ পাশে একটা আছে, এই একটা, আবার এই সামনে আছে, এই সামনে সামনে আছে এই দুটো, আর এই পাশে একটা, তিনটে। মোট কটি? তিনটি। দুই প্রান্তে দুটি তল আছে। কটি তল? এই একটা আর এই নিচে একটা, দুটো। তাহলে দুই প্রান্তে দুটি তল আছে। এই প্রিজমের মোট ড্যাশটি তল। তাহলে পার্শ্বতল পাচ্ছি তিনটি, ভালো করে খেয়াল করো, আর উপরে একটি আর নিচে একটি, মোট দুটি। তাহলে 3 আর 2 কত? 3 আর 2 মোট 5টি তল। বুঝতে পারছো আশা করি? তাহলে এইবারে চলো পরে কি বলছে। বলছে প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কি হয় দেখি। দেখো এখানেও কিন্তু আর একটা প্রিজমের ছবি দেওয়া রয়েছে, ভালো করে খেয়াল করো। এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। দেখো কি বলছে, প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার। দেখো এই যে এই একটা প্রান্ত আর নিচের প্রান্ত। বহুভুজাকার মানে কি? ত্রিভুজের মানে 3-এর বেশি সংখ্যায় বাহু রয়েছে। দেখো 1 2 3 4 5 6টি আছে, মানে ষড়ভুজাকার এটা, ঠিক আছে? এরকম যদি হয়, অর্থাৎ বহুভুজাকার দুই প্রান্ত যদি বহুভুজাকার হয় আর পার্শ্বতলগুলো কিন্তু সবসময় আয়তকার ক্ষেত্র হচ্ছে। দেখো ভালো করে, প্রিজমের পার্শ্বতলগুলো সবসময় আয়তকার ক্ষেত্র হবে। তাহলে দেখো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। আবার দেখো এটা দৈর্ঘ্য, আবার দেখো এটা প্রস্থ, মানে প্রত্যেকটা পার্শ্বতলগুলো আয়তকার ক্ষেত্র আর উপরেটা বহুভুজাকার। তো এরকম আয়তকার ক্ষেত্র হলে কি হয় দেখি। দেখছি দুই প্রান্তে দুটি তল, এই উপরে একটা তল আর নিচে একটা তল, তাহলে দুটি তল। আর পার্শ্বতল কটি আছে? দেখো এখানে একটা বিষয়, উপরে যে ছবিটা দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছি উপরের তলটা ত্রিভুজাকার, অর্থাৎ কটা বাহু আছে? 3টি বাহু। তাহলে পার্শ্বতল কিন্তু 3টি হবে। 3টি বাহু হলে পার্শ্বতল কটা হচ্ছে? পার্শ্বতল কিন্তু 3টি হচ্ছে, ঠিক আছে? এখানে উপরের এই যে ছবিটা আছে এখানে দেখো উপরের তলের বাহুর সংখ্যা কটা? 6টি। তাহলে পার্শ্বতলও কিন্তু 6টি হবে। বুঝতে পেরেছ? 1 2 3 4 5 6। মোট কথা এটা মনে রাখবে যে প্রিজম আকৃতিতে যতগুলো বাহু থাকবে, এটা বাহু লিখে দিলাম, যতগুলো বাহু থাকবে ততগুলোই কিন্তু পার্শ্বতল হবে। বুঝতে পেরেছ? এখানে যদি 5টি হতো, এই যে বাহু ওপরে তল বা নিচে তলের 5টি বাহু হতো, তাহলে পার্শ্বতলও 5টি হতো। বুঝতে পেরেছ বিষয়টা? তাহলে দুই প্রান্তে দুটি তল আর পার্শ্বতল কটা হবে? পার্শ্বতল এখানে যদি ষড়ভুজাকার 1 2 3 4 5 6, 6টি বাহু আছে, মানে পার্শ্বতলও কিন্তু 6টি হবে। তাহলে 6টি আছে লিখে দিলাম। তাহলে মোট তল কটি? 6 আর 2 8টি। বুঝতে পেরেছ? এবারে চলো সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। ইট, বই, বল, আইসক্রিমের কোণ, কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু। কেন সুষম? কারণ এই যে উদাহরণগুলো দেয়া রয়েছে, এই উদাহরণগুলো সব কিন্তু কোনো না কোনো যে আকৃতির আমরা নাম জানলাম সেই আকৃতির সঙ্গে মিলে যাচ্ছে, পুরোপুরি মিলে যাচ্ছে। ওই জন্য তাদেরকে বলছি সুষম। মানে উদাহরণগুলো সব কিন্তু কোনো না কোনো আকৃতির সঙ্গে মেলাতে পারছি। কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, তারপরে ভাঙা ইট, ধরো আমি এখানটা লিখে দিচ্ছি ভাঙা ইট, তারপরে ধরো এখানটায় লিখলাম কয়লা, ভাঙা কয়লা, দেখেছো এবড়ো খেবড়ো হয়। তারপরে মেঘ, এই ঘনবস্তুগুলো অসম আকৃতির। কেন অসম? কারণ এই যে উদাহরণগুলো এবড়ো খেবড়ো বিষয়, তাই না? তো এর তো কোনো যে আকৃতি যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, কোনো আকৃতির সঙ্গেই কিন্তু আমি এই উদাহরণগুলো মেলাতে পারছি না। তাহলে যখনই কোনো আকৃতির সঙ্গে মেলাতে পারবো না কোনো ঘনবস্তুর, তাদেরকে কিন্তু আমরা অসম আকৃতির ঘনবস্তু বলবো। আর যখনই কোনো না কোনো এই যে উপরের যে উদাহরণগুলো কোনো না কোনো আকৃতির সঙ্গে যেগুলো আমরা পড়লাম, আয়তঘন, ঘন, প্রিজম, তারপরে চতুস্তলক, তারপর এই ধরনের যে বিষয়গুলো সবগুলোর সঙ্গে কোনো না কোনোর সঙ্গে কিন্তু মেলাতে পারছি, সেই জন্য এইগুলোকে বলছে কি সুষম আকৃতির ঘনবস্তু। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি। এইবারে চলো আমরা
এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আগেরগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই পারবে। সঠিক উত্তর খুঁজে লিখি। দেখো বলছে ঘনক একটি বিশেষ ধরনের বেলন, শঙ্কু, আয়তঘন না গোলক। দেখো আমি আগেই বলেছি, যখন এই ঘনক বোঝাই তখন বলেছিলাম যে ঘনক একটি বিশেষ ধরনের কিন্তু আয়তঘন। কেন বলো তো? এখানে কি বলেছিলাম না, এই যে দুটো উদাহরণ আমি দেখাবো, এটা হচ্ছে আয়তঘন আর এটা হচ্ছে ঘনক। লুডোর ছক্কা হচ্ছে ঘনকের উদাহরণ, এটাও কিন্তু চারদিকে বর্গক্ষেত্র। তাহলে এই দুটোর মধ্যে বিশেষ পার্থক্য কি? কোনো পার্থক্যই নেই একটি পার্থক্য ছাড়া। সেই একটি পার্থক্যটা কি? এই আয়তঘনর ক্ষেত্রে প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার, আর ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল কিন্তু বর্গক্ষেত্রাকার। তাহলে এই ঘনক হচ্ছে একটা বিশেষ ধরনের আয়তঘন। বোঝা গেছে? তাহলে বেলন, শঙ্কু, গোলক কিছুই হবে না, এটা হবে বিশেষ ধরনের এই ঘনক হলো বিশেষ ধরনের আয়তঘন। ঠিক আছে, এবারে চলো 2 নম্বরে, টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম না গোলক। দেখো টোপরের আকৃতি মানে এরকম, তাই না? তো এটা এই আকৃতি আমরা কি জানি? এই আকৃতি আমরা শঙ্কু জানি। তো এখানে আমরা শঙ্কুতে কিন্তু দাগ দিয়ে দেব, শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা 3, 1, 0, 2। দেখো যে কোনো ঘনবস্তুর মাত্রা 3টে, কারণ এর দেখো এটা দিয়ে দেখায় দেখতে সুবিধা হবে। দেখো এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার কি আছে? উচ্চতা আছে। তাহলে 3 মাত্রা, তাহলে আমরা 3-এ দাগ দিয়ে দেবো। তারপরে বলছে দেখো একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স না মার্বেল। দেখো পাইপ তো চোঙ, তারপরে পেন্সিল তো অসম আকৃতি বা চোঙও বলতে পারো। তারপরে তারপরে দেখো মার্বেল তো গোলক, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু বাক্স। দেখতে পাচ্ছ এটা একটা বাক্স, তাহলে বাক্সটা হয়ে যাবে কিন্তু আয়তঘন। ঠিক আছে, এবারে চলো একটি আচ্ছা এটা হয়ে গেল। একটি খামের আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ না গোলক। দেখো থাম নিশ্চয়ই দেখেছো, দেখো এটা একটা থামের মতো না? দেখো এই যে যত পিলার করি আমরা থামের মতো, তো এটা থাম কেমন দেখতে? এটা দেখো এটা একটা কিন্তু চোঙের আকৃতি বিশিষ্ট। ঘনক তো হবে না, শঙ্কু হবে না, গোলক হবে না, তাহলে চোঙের মতো, তাই না? আচ্ছা এবারে দেখো লুডোর ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, গোলক না চোঙ। অবশ্যই ঘনক হবে। লুডোর ছক্কা দেখো এটা, তার দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা বর্গক্ষেত্রাকার। ঠিক আছে, তাহলে লুডোর ছক্কার আকৃতি ঘনকের মতো। এবার আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু। দেখো শঙ্কু তো হবে না, চোঙ হবে না, পিরামিড হবে না, তাহলে প্রিজম কিন্তু হবে। দেখো আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। কেন বলো তো? দেখো প্রিজমের আকৃতি উপরে চলে এসো। দেখো প্রিজমের আকৃতির প্রত্যেকটা পার্শ্বতল, দেখো প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু আয়তক্ষেত্রাকার, তাই না? এই দেখো এটা প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা একটা আয়তক্ষেত্র, এর পাশে একটা আয়তক্ষেত্র আছে, ওই একটা পাশে আয়তক্ষেত্র আছে, মানে প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু আয়তক্ষেত্রাকার। সেই জন্য আয়তঘন একটি বিশেষ ধরনের কিন্তু প্রিজম। বোঝা গেল? এইবারে ধরো 8 নম্বর দাগের দেখো, বলছে শঙ্কুর তলদেশ বৃত্তক্ষেত্রাকার, বৃত্তাকার ক্ষেত্র বা ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রাকার না আয়তক্ষেত্রাকার। শঙ্কুর তলদেশ, দেখো এই হচ্ছে শঙ্কু, তা শঙ্কুর তলদেশটা কীরকম? শঙ্কুর তলদেশ একটু বড় করে আঁকি। দেখো শঙ্কুর তলদেশটা কেমন দেখতে পাচ্ছ? তলদেশ হচ্ছে বৃত্তক্ষেত্রাকার, তাই না? তাহলে এখানে শঙ্কুর তলদেশ বৃত্তক্ষেত্রাকারে দাগ দেব। এবারে চোঙের বক্রতল 1টি, 2টি, 3টি না 4টি। দেখো চোঙ মানে এই যে এই ছবিটা, তাই না? তার বক্রতল কোনটি? এই পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, আর ওপরেরগুলো তো সমতল, তাই না? তাহলে চোঙের বক্রতল কটি? বক্রতল হচ্ছে 1টি। হয়ে গেল আমাদের কিন্তু 193 পেজের বিষয়গুলো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। এবারে চলো 194 পৃষ্ঠার যে বিষয়গুলো হচ্ছে দেখা যাক। এবারে 194 পৃষ্ঠার এখানে আবার কতগুলো ছবি দেওয়া রয়েছে। এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আসে। কাছাকাছি বলেছে, একেবারেই যে মিলে যাবে তার কোনো মানে নেই। কাছাকাছি গেলেই কিন্তু আমরা সেই বিষয়টার নামকরণ করব। এখানে দেখো গ্লাস অনেকটা কিসের মতো? গ্লাস অনেকটা কিন্তু দেখো এই চোঙের মতো, তাই না? অর্থাৎ এরকম ফাঁপা আছে মাঝখানটা, তাহলে গ্লাস অনেকটা চোঙের মতো, চোঙের আকৃতির কাছাকাছি লেখা আছে। এবারে বাটি ড্যাশ আকৃতির, বাটি কিন্তু দেখো অর্ধগোলাকার না? তাহলে এখানটায় লিখব অর্ধগোলক। দেখো আমি এইভাবে লিখে দিচ্ছি, জায়গাটা কম আছে, অর্ধ, তাহলে বাটি অর্ধগোলক আকৃতির, তাই না? আচ্ছা মানে একটা গোলাকার বিষয়কে যদি আমরা কেটে দিই,
দেখো এই যে ছবিটা, দেখো এই ছবিটা অর্ধগোলাকার, তাই না, বাটি। এবারে দেখো ধানের মড়াই এর উপরের অংশ ড্যাশ আকৃতির। দেখো এই যে ধানের মড়াই, তার এই যে ধানের যেইভাবে সাজায় তোমরা নিশ্চয়ই দেখেছো, তো এই যে উপরের অংশ মানে এই অংশটা, দেখো এই অংশটা কেমন, এই অংশটা হচ্ছে শঙ্কুর মতো, তাই না। তাহলে এখানে শঙ্কু আকৃতির। এবং নিচের অংশ, দেখো নিচের অংশ মানে এই অংশটা, ভালো করে খেয়াল করো, এই অংশটা, উপরের অংশটা ধরো নেই, তাহলে নিচের অংশটা কেমন, ধরো এই অংশটা কেমন, এই অংশটা কিন্তু চোঙের মতো, দেখতে পাচ্ছ এই অংশটা চোঙ আকৃতির। আচ্ছা, এবারে ধরো টিন, মুখ খোলা টিন ড্যাশ আকৃতির। দেখো মুখ খোলা টিন খানিকটা এরকম, তাই না, অর্থাৎ মাঝখানটা ফাঁকা, তাহলে পরে মুখ খোলা টিনকে আমরা চোঙ আকৃতির বলতে পারি, চোঙ আকৃতির। এবারে এখানে দেখো বোতলের আকৃতি কেমন, বোতলের আকৃতিও ঠিক এরকম চোঙ, কাছাকাছি গেলেই বলেছে এখানে কাছাকাছি, তাই না, তাহলে বোতলের আকৃতি চোঙের মতো, কারণ মাঝখানটা ফাঁকা থাকে। আচ্ছা, এবারে ফাঁকা ঘরগুলি পূরণ করি। বলছে যে 1 নম্বরে আয়তঘনের প্রতিটি তল ড্যাশ। দেখো আয়তঘনের প্রতিটি তল কি, সমতল, তাহলে এখানটায় লিখে দিই প্রতিটি তল সমতল। নিশ্চয়ই এই প্রশ্নগুলো দেখবে আর তোমরা উত্তর করতে পারবে, কারণ এতক্ষণ ধরে অনেক কিছু তোমরা বুঝে গেছো, তাই না। এবার 2 নম্বর বলছে দেখো আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে। তাহলে কি হচ্ছে, এই তলটা এই পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণ, এই দেখো 90 ডিগ্রি কোণে থাকে, তাই না। একটা তল আর একটা তলের উপরে একদম সোজাসুজিভাবে দাঁড়িয়ে আছে, তাহলে 90 ডিগ্রি কোণ, তাহলে এখানটায় লিখছি 90 ডিগ্রি কোণে নত। এবারে বলছে ঘনকের প্রতিটি তল ড্যাশ, ঘনকেরও প্রতিটি তল, দেখো এটা যদি ঘনক হয় তারও প্রতিটি তল কিন্তু সমতল, তাহলে প্রতিটি তল সমতল, ঠিক আছে। এবার দেখো ঘনকের দুটি উদাহরণের একটি বলতে পারি আমরা লুডোর ছক্কা, তাই না, এটা তোমরা সবাই জানো, লুডোর ছক্কা, একটি লুডোর ছক্কা। আরেকটি উদাহরণ হতে পারে চিনির কিউব, চিনির এরকম কিউব, তারপরে বরফের টুকরো এরকম পাওয়া যায়। আচ্ছা লিখি বরফের টুকরো, আর একটা লিখে দিই এখানে চিনির কিউব এরকম, ঠিক আছে। আমি এখানে 3টি উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো 5 নম্বর দাগের কি বলছে, গোলকের ড্যাশটি ড্যাশ তল থাকে। দেখো গোলক মানে দেখো এখানে একটা এই যে গোলক, তাই না, তো গোলকের ড্যাশটি একটিই তো তল, তাহলে এখানে লিখে দিই একটি কি তল থাকে, একটিই তল, সেটা হচ্ছে বক্রতল, তাহলে বক্রতল থাকে। দেখতে পাচ্ছ খুবই সহজেই আমরা করতে পারছি, আগেরগুলো আমাদের বোঝা আছে, তাই না। গোলকের একটি বক্রতল থাকে। তারপরে দেখো 6 নম্বর প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ। দেখো প্রিজমের পার্শ্বতলগুলি, আমি একটু আরেকবার ছবিটা দেখাই প্রিজমের। দেখো প্রিজমের পার্শ্বতলগুলি দেখতে পাচ্ছি সবই কিন্তু আয়তক্ষেত্রাকার, তাই না, সব দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রাকার। আর যদি আচ্ছা এখানটায় কি আছে, পার্শ্বতলগুলি আয়তক্ষেত্রাকার বা ড্যাশ, তাহলে আয়তক্ষেত্রাকার লিখি এখানটায় আগে, আয়তক্ষেত্রাকার বা আয়তকার। বা যদি প্রিজমগুলো দেখো এখানে যদি এরকম ছোট প্রিজম করে দেওয়া হয়, কেটে ছোট করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, এইটা আর এইটা কিন্তু সমান হয়ে যাবে, তাই না। তাহলে যদি এরকম ছোট হাফ হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছ ছোট মানে বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। তাহলে এখানটায় প্রিজমের পার্শ্বতলগুলি আয়তকার বা বর্গাকার, এটা গ, ঠিক আছে। তাহলে আয়তকার বা বর্গাকার হতে পারে। আচ্ছা, এবারে দেখো 7 নম্বর দাগের কি আছে, পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে। দেখো পিরামিডের পার্শ্বতলগুলি, দেখো পিরামিডে চলে এসে এই যে পিরামিডের পার্শ্বতলগুলি দেখতে পাচ্ছি সবসময় ড্যাশ হবে। কীরকম হবে বলো তো, ত্রিভুজাকার হবে, দেখতে পাচ্ছ পিরামিডের পার্শ্বতল, সে নিচে ত্রিভুজাকার ক্ষেত্র হোক বা পাদদেশ চতুর্ভুজাকার ক্ষেত্রই হোক না কেন, পার্শ্বতলগুলো কিন্তু সব ত্রিভুজাকার, দেখতে পাচ্ছি। তাহলে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে, ত্রিভুজাকার হবে, ঠিক আছে। ছোট জায়গা বলে একটু লিখতে অসুবিধা হচ্ছে। 8 নম্বর দাগের দেখো
গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু। দেখো গ্লাস কেমন দেখতে, গ্লাস খানিকটা চোঙের আকৃতির বিশিষ্ট, তাই না? তাহলে আমরা একটা লিখবো এখানটায়, এই পাশে লিখছি দেখতে সুবিধা হবে, গ্লাস একটি চোঙের আকৃতির ঘনবস্তু। ঠিক আছে, এই শূন্যস্থানের জায়গাটা আমি ডান দিকে লিখে দিচ্ছি, তাহলে পরিষ্কারভাবে দেখা যাবে। 9 নম্বর দাগের কি বলছে দেখো, মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু। দেখো এখানে এটা তুমি মার্বেল ভাবতে পারো, তা মার্বেল একটি কেমন ঘনবস্তু, এটাকে বলে গোলক, তাই না? তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি ডান দিকে, মার্বেল একটি গোলক আকৃতির, মার্বেল একটি গোলক আকৃতির ঘনবস্তু। ঠিক আছে, এবারে দেখো 10 নম্বর দাগের গোলকের ড্যাশ মাত্রা আছে। দেখো যে কোনো গোলক একটি ঘনবস্তু, তাই না? যে কোনো ঘনবস্তুর আমরা জানি 3টি মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখতে পাচ্ছ, আমি যদি প্রথম পেজে যাই, দেখতে পাচ্ছ যে কোনো ঘনবস্তু আমরা বলছি সেটা হচ্ছে ত্রিমাত্রিক। দেখতে পাচ্ছ ত্রিমাত্রিক ঘনবস্তু। তাহলে আমরা এখানেও বলতে পারি গোলকের কটি মাত্রা আছে, 3টি মাত্রা আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে 10 নম্বর দাগ পর্যন্ত। এবারে চেষ্টা করে লিখি 1 নম্বর এবং 2 নম্বর দাগের ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই, এবং 2 নম্বরে আছে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। দেখো এখানে জায়গাটা কম আছে, আমি যার জন্য প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই, প্রথমটা ছিল, দেখো ভালো করে খেয়াল করো যে 1 নম্বর হচ্ছে ঘনবস্তু কাকে বলে, যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টি মাত্রা আছে। তোমরা প্রথমেই যখন আমি শুরু করি তখনই তোমরা দেখেছো এই বিষয়গুলো, 3টি মাত্রা আছে, এবং যারা একটি নির্দিষ্ট পরিমাণ স্থান দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলি। ঠিক আছে, উদাহরণ হিসাবে অনেক কিছু হতে পারে, অসংখ্য আছে, ইট, বালি, বই, বাক্স ইত্যাদি আমি লিখেছি, তোমরা এখানে অন্য কিছুও লিখতে পারো। 2 নম্বরে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম হলো, দেখো তোমরা যেগুলো দেখেছো এরকম আমি তো একটা লিখে দিয়েছি এখানে, ইট, বাক্স, বল, জলের পাইপ, এগুলো দেখেছো, আরও অনেক কিছু দেখেছো, যা খুশি এখানে তোমরা লিখে দিলে হবে। কিন্তু এখানে বুঝতে পেরেছো? তাহলে 2টি প্রশ্নের উত্তর এখানে আমি লিখে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে যে বিষয়গুলো তোমরা শিখলে বা যে প্রশ্নগুলো তোমরা দেখলে, এগুলো কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো আমরা 195 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।